হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা পার্সেন্টেজের 3 নম্বর ক্লাস করব, পার্ট নাম্বার 3। এর আগে দুটো ক্লাস বা পার্ট 2 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য জানিয়ে রাখি যে এটা একটা ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে, যেখানে রেলওয়ে এক্সাম, তোমরা যে কোনো রেলওয়ের এক্সাম দাও না কেন, এলপি টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, যেই তোমাদের প্রত্যেকের জন্য ভিডিওটা, বা অন্যান্য এক্সাম যদি দাও তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে পারো। এখানে যেখান থেকে ইচ্ছা প্রশ্ন তুলে দিয়ে দিয়েছি মন গড়া তা নয়, সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস এবং সম্পূর্ণ বাংলা ভাষায় করানো হবে। আর যারা নতুন স্টুডেন্ট, ভিডিও শুরু করার আগে তাদের জন্য কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। এই ক্লাসের যা কিছু পিডিএফ দেওয়া হবে সেটা কোথায় দেওয়া হবে? টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। ক্লাসে যা কিছু করানো হবে পুরো পিডিএফটা ওখানে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে? এই ক্লাসে যে ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে, প্লে লিস্ট বানানো আছে, যা কিছু ভিডিও দেওয়া হবে প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে। মানে আগে 3 নম্বর ক্লাস, আগের দুটো যা আছে সম্পূর্ণ ওই প্লে লিস্টের মধ্যে, যা যা ক্লাস হবে সেই প্লে লিস্টের মধ্যেই দেওয়া হবে, ঠিক আছে? আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো কেউ স্কিপ করবে না, তাহলে অনেক জিনিস তোমাদের মিস হয়ে যাবে। তোমরা কি করো, 1.25x বা 1.75x স্পিড বাড়িয়ে দেখো, তাহলে ভিডিওটা রানিং শেষ হবে এবং শুনতেও ভালো লাগবে, আর কমপ্লিট ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদের 5টা করে হোমওয়ার্ক থাকে, ঠিক আছে? 5টা কোশ্চেন দেয় হোমওয়ার্কের জন্য। আর যারা সেই হোমওয়ার্কের অ্যান্সার দেয় কমেন্ট বক্সে, তাদের প্রত্যেকের নাম কিন্তু এখানে ভিডিও শুরু করার আগে দেখানো হয়। আজকেও দেখানো হবে কারা কারা ম্যাথের অ্যান্সার দিয়েছে। যারা, প্রথম কথা বলি, যারা প্রত্যেকে কমেন্ট করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যারা অ্যান্সার লিখেছো না, তাদেরকে আমি তো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো। যতজন কমেন্ট করবে তাদের প্রত্যেকের রিপ্লাই তো অবশ্যই আমি দেবো, কিন্তু যারা কমেন্টে আমার কোশ্চেনের অ্যান্সার দেবে তাদের প্রত্যেকটা কমেন্ট এখানে আমি শো করবো। দেখো, আগের দিন যেমন 5টা কোশ্চেন দিয়েছিলাম, এখানে যারা যারা কমেন্ট করেছে তাদের আগে নাম আমরা দেখবো, তারপর আজকে হোমওয়ার্ক যেগুলো দিয়েছিলাম সেগুলো স্টার্ট করব। যেমন প্রথমে দেখো, অরুণ চৌধুরী যে অ্যান্সারগুলো দিয়েছে একদম ঠিকঠাক দিয়েছে। যদি ভুল অ্যান্সার দাও আমি কমেন্ট বক্সেই বলে দেবো, তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো যে এটা ভুল হয়েছে এবং তারা পরের ক্লাসে মিলিয়ে নিতে পারে। অরুণ চৌধুরী একটা কোশ্চেন ভুল করেছিল, তো পরবর্তীকালে সে ঠিকঠাক করে নিয়েছে। সুশান্ত আগের দিনও অ্যান্সার দিয়েছিল, আজকেও দিয়েছে। অরুণ চৌধুরীর যে প্রবলেম হয়েছিল 4 নম্বর কোশ্চেনটা ভুল দিয়েছিল সেটাই সেখানে বলেছে, ঠিক আছে? এখানে এই কটা নাম আছে। আর দেখো, এখানে রাজা মণ্ডল অ্যান্সার দিয়েছে, একদম ঠিকঠাক দিয়েছে। তারপর সুমিত মণ্ডল, তন্ময় ঘোষ এবং সুশান্ত, ঠিক আছে? আগের পেজে যারা আমরা নাম দেখলাম, তো এরা অ্যান্সার দিয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তোমরা আনসার দিচ্ছ না কেন, মানে যারা যারা মানে ক্লাস করছো। দেখো, এখানে কমেন্ট করলে আমি বুঝতে পারি যে তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো না পারছো, তো প্লিজ তোমরা অ্যান্সার দাও। মানে ভুল হলেও কোনো অসুবিধা নেই, পরের ক্লাসে মিলিয়ে নেবে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং বলো, মানে অ্যান্সারগুলো দিলে আমি বুঝতে পারবো আর কি, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আজকে ক্লাস স্টার্ট করছি। যেমন হোমওয়ার্কের ফার্স্ট কোশ্চেনটা ভেরি ইজি ছিল। 45% বৃদ্ধি পেলে একটা সংখ্যা 725 হয়ে যায়, নম্বরটি সন্ধান করুন। আমি তোমাদের আগেই বলেছি যে এই একটা কোশ্চেন অনেকভাবে করা যায়, কিন্তু কতটা তুমি শর্ট টাইমে করতে পারছো, বা তোমার, দেখো এই কোশ্চেনগুলো মেনলি বেস তৈরি করার জন্য। আর এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, আমি আবারও বলছি, মন গড়া দিনই যে স্যার এই ধরনের প্রশ্ন তো পরীক্ষায় আসে না, তা কিন্তু নয়, ঠিক আছে? এটা গ্রুপ ডিতে আসা, 2018 শিফট 2তে গ্রুপ ডিতে এসেছিলো, ঠিক আছে? আমি ডেটও বলে দিচ্ছি, 9/10/2018, চেক করে নিতে পারো, ঠিক আছে? দেখো, একদম ইজি প্রসেস কীভাবে করা যায়। 45% বৃদ্ধি পেয়েছে, আমরা কোনো একটা সংখ্যাকে সবসময় কী মেনে নিই? 100% মেনে নিই। 45% বৃদ্ধি পেয়েছে মানে কি? সংখ্যাটা কত হয়ে গেছে? 145 হয়ে গেছে। আমি বারবার বলছি, এগুলো কিন্তু খাতা পেন লাগানো যাবে না, জাস্ট বোঝানোর জন্য বলছি আমি। 145% হয়ে গেছে, দিয়ে কত হয়েছে? 725 হয়ে গেছে। তার মানে 145% সমানই 725। সংখ্যাটা আমার 100% ছিল, 45 বৃদ্ধি পেয়েছে, আমার হয়েছে কত? 145%। আর এখানে বলেছে বৃদ্ধি পেয়ে একটা সংখ্যা 725 হয়ে গেছে, তার মানে 145% সমানই হচ্ছে 725। কত মান বার করতে হবে? বলছে নম্বরটি সন্ধান করুন। নম্বরটা কত ছিল? 100%। তাহলে 100%-এর মান আমরা জানলেই পেয়ে যাব। তো 100%-এর মান কী হবে? 725/145 পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। কাটো ডাইরেক্ট, 105-এ 500, 500 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 500 এখানে রাইট অ্যান্সার। ভেরি ইজি কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? চলো, এখানে বেশি সময় নষ্ট করবো না, নেক্সট কোয়েশ্চেন দেখো। এখানে বলছে বর্তমান জনসংখ্যা এতজন এবং জনসংখ্যা বৃদ্ধির হার 4% হলে 2 বছর পর একটি শহরের জনসংখ্যা কত হবে? এই অঙ্কটা অনেকভাবেই করে, কিন্তু আমি চেষ্টা করবো যাতে ক্যালকুলেশন তোমাদের নাকে বরাবর করতে হয়, মানে খুবই কম যাতে ক্যালকুলেশন করতে হয় সেভাবে করার। আমি প্রথমে বেসিক জিনিসটা তোমাদের বোঝাচ্ছি, তারপর যে শর্ট মেথড আছে, শর্ট ট্রিক্স আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন প্রথম বছর জনসংখ্যা বলছে, মানে ফার্স্টে প্রথম বর্তমান জনসংখ্যা যেটা ছিল 2-এর পর 4টে শূন্য, এতজন ছিল, এতজন জনসংখ্যা ছিল।
জনসংখ্যা বৃদ্ধির হার 4%। দেখো 4% কথাটার মানে কি, মানে এই যে সংখ্যাটা আছে এর ওপরে 4% বেড়েছে, ঠিক আছে। তো এর ওপরে 4% বাড়া মানে 2-এর পিঠে 5টা শূন্য, 3 4 5, 4/100, 4% বেড়েছে, তার মানে 4 × 48, 48,000 বেড়েছে। মানে এই জনসংখ্যা ছিল, এর ওপরে 48,000 বেড়েছে। এই জনসংখ্যা কত হলো না 1248000, এই জনসংখ্যাটা হলো। এবার এখানে স্টুডেন্টরা ভুল করে কি, এটা তো 1 বছর বেড়েছে, 2 বছরের বেলায় কি করে এইটা থেকে আবার বাড়ায়, কিন্তু না, সেটা কিন্তু নয়। এই যে জনসংখ্যাটা আছে এর ওপরে 4% বেড়েছে, এইভাবে তোমাদের করতে হবে না, আমি just দেখিয়ে দিচ্ছি জিনিসটা। দেখো এর ওপরে আরও 4% বেড়েছে, নাও এর উপরে আরও 4% বাড়াও। এর 4% মানে কত, সাইডে করি আমরা, ঠিক আছে। এর 4% মানে কত 124800000, এর 4% মানে 4/100, মানে কেটে যাবে, কত হবে 49920। তার মানে এই জনসংখ্যাটা আগে ছিল, এখন আরও 49920 বেড়েছে, 49920। তাহলে টোটাল কত হলো 1, এখান থেকে যোগ হবে 9, 12, 4 4 8 9, 1297920। তার মানে এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস, মানে প্রথম বছর এত মানে বর্তমানে এত ছিল, এর উপরে 4% বেড়েছে, মানে 48,000 বেড়েছে, 48,000 যোগ দিয়েছি, দিয়ে এই সংখ্যাটা বেরিয়েছে। এই যেটা বেরোলো এর ওপরে আবার 4% বেড়েছে, মানে এত বেড়েছে, তাহলে এটা যোগ দিলাম, যা টোটাল এটা বেরোলো, ঠিক আছে। কিন্তু পরীক্ষার সময় তোমরা এভাবে করবে না, কীভাবে করবে দেখো, তোমরা কি করবে, সিম্পলি এই সংখ্যাটাকে লিখবে 1 2, কটা শূন্য আছে 5টা, 1 2 3 4 5, ঠিক আছে। এর উপরে 4% বাড়বে। আচ্ছা একটা কথা বলো, আমি কি বলেছিলাম 4%, মানে কি একের পিঠে 2টো শূন্য, মানে 2টো শূন্যকে খেয়ে নেবে, বুঝতে পারলে না। আমি ডাইরেক্ট যদি এখানে এইটার ওপরে 4% বৃদ্ধি পেয়েছে, মানে আমি ডাইরেক্ট 4 × 48 করে দিলাম, 48-এর পর 3টে শূন্য দিলাম। এবার স্যার কী করে এলো, দেখো এখানে 5টা শূন্য আছে, তো এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের জন্য বলছি 2টো শূন্য, তো 2টো শূন্য তো কেটে যাবে, তাহলে 12 4 কত হয়, 12 4 48, এইটুকু আমরা জানি। আর কটা শূন্য আছে, 3টে শূন্য, তো ডাইরেক্ট 48,000 করবে। কত এলো 1248000। এরপরে আবার 4% বেড়েছে, এবার 4% বেড়েছে মানে ডাইরেক্ট এখানে 4 গুণ করব। আর 100 যে আছে, এই যে পার্সেন্টের জন্য যে 100, মানে একের পিঠে 2টো শূন্য, তো 2টো শূন্য এখানে খেয়ে নেবে, কিন্তু 2টো শূন্য থাকবে না। তো আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি 48000, 100-র জন্য এই 2টো শূন্য কেটে যাবে, এখানে ডাইরেক্ট কী করব 4 গুণ করব। 4 গুণ করলে কী হবে 49920। এটা ইজি না, 4-এর সঙ্গে তো এইটুকু তোমরা গুণ করতেই পারো, আর লাস্টে একটা শূন্য থাকবে, কারণ এই 2টো শূন্য 100-র জন্য কেটে যাবে, লাস্টের শূন্যটা শুধু বসিয়ে দেবে, বোঝা গেল। তো এখানে যখন যোগ করবে কী হলো 1297920, মানে এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। যতটা শর্ট প্রসেস করতে হয়, আমি বোঝালাম বলে, আমি বারবার বলছি বোঝাচ্ছি বলে এত দেরি হচ্ছে, তোমরা ভাববে না পরীক্ষার সময় এত দেরি হবে, জাস্ট কয়েক সেকেন্ডের খেলা, প্রায় 7-8 সেকেন্ড কি 10 সেকেন্ডের ব্যাপার, ঠিক আছে। চলো জাস্ট মনে রাখি, প্রথমের দিনই বলেছিলাম যে পার্সেন্টেজ যেখানেই দেখবে জেনে রাখবে 2টো শূন্য নিয়ে যাবে সবসময়, তো সেই জন্য 2টো শূন্য সবসময় কেটে যায়, 2টো শূন্য সবসময় কেটে যায়, এটা আমি এখানে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই জন্য। নেক্সট কোশ্চেন দেখো, বলছে বর্তমান জনসংখ্যা এত, জনসংখ্যা বৃদ্ধির হার, এটা তো হয়ে গেল, সরি। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 5% হারে বাড়ছে, শহরের বর্তমান জনসংখ্যা এত, 1 বছর আগে জনসংখ্যা কত ছিল। দেখো কত ইজি প্রসেস আছে, দেখো ওইটাতে একটা প্রসেস দেখালাম, এই প্রসেস দেখো 5% মানে কি বলো, 5% মানে স্যার 1/20, কী করে এলো না 5/100, 5/100 কাটাকুটি করলে 1/20 হয়, প্রথম দিনই বলেছিলাম। তার মানে এইটা আমার আগে ছিল, এখন কি বেড়েছে না কমেছে, না বলেছে বাড়ছে, তাহলে এই একটা কী হবে বলেছি, একটা যোগ হয়ে যাবে। তার মানে আগে জনসংখ্যা ছিল, এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে। আগে জনসংখ্যা ছিল 20 এই যে 20, এখন এই একটা কী হবে 5% বেড়েছে বলেছে, তাহলে এখন রেশিও হয়ে যাবে 21, এটা হচ্ছে রেশিও। আগে জনসংখ্যা ছিল 20, এখন জনসংখ্যা হচ্ছে 21, এটুকু ক্লিয়ার। এটারও শর্ট মেথড আছে, আমি বলে দিচ্ছি। বলছে বর্তমান জনসংখ্যা এত হলে 1 বছর আগে জনসংখ্যা কত ছিল, মানে আগেরটা চেয়েছে কিন্তু বলেছে কোনটা, পরেরটা বলেছে। দেখো বলেছে বর্তমান জনসংখ্যা এটা, মানে এটা এই পরে যেটা লেখা আছে এটাই তো বর্তমানে বেড়ে তো এটাই হয়েছে, তাহলে আমি বলতে পারি 21 মানেই হচ্ছে এইটা, 21 মানেই হচ্ছে 185,220। কী বার করতে বলেছে 1 বছর আগে, আগে মানে কি এই 20 মানটা জানতে চেয়েছে, 20 মানে কত। দেখো জনসংখ্যা আমি বারবার বলেছি গোটাগুটি বেরোয়, একটা মানুষকে কেটে তো অর্ধেক করা যায় না, ভগ্নাংশে বেরোয় না, তাই সবসময় গোটাগুটি বেরোবে, গোটাগুটি সংখ্যা, সংখ্যাও দেখতে পাচ্ছ কোনো পয়েন্টে নেই। তো কি হবে না
এর মাল্টিপল হবে। দেখো এখানে একটা ট্রিক্স, এখানে তোমরা তো ডাইরেক্ট করতেই পারো যে 185,220 ইন্টু 20 ভাবে তো করাই যায়, কিন্তু আমি এই মেথডটা যেতে চাইছি না, একটা ট্রিক্স লাগাবো। এই যে 21টাকে দেখো না, 21টা কিসের মাল্টিপল? 3-এর মাল্টিপল কিনা বলো? 3-এর মাল্টিপল 7-এর মাল্টিপল। চলো বাদ দাও, 7-এর মাল্টিপল মনে নেই, 3-এর মাল্টিপল তো মনে থাকে। 3-এর মাল্টিপলের ফর্মুলা কি না, প্রত্যেকটা ডিজিট আমি যোগ করব, যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তবে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আবার বলছি, প্রত্যেকটা ডিজিট আমি যোগ করব, প্রত্যেকটা ডিজিট যোগ করে যে যোগফলটা, সেই সংখ্যার যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা বিভাজ্য। চলো দেখা যাক 3-এর মাল্টিপল। এটা দেখো, এখানে প্রথমে আছে 1, 7 আর 1 8, 8 6 14। এই 14 কি 3-এর মাল্টিপল? না না স্যার, তার মানে এটা অ্যান্সার হবে না। এটা দেখো 7 আর 1 8, 7 আর 1 8, 8 আর 5 13। 13 কি 3-এর মাল্টিপল? না স্যার, তার মানে এটাও অ্যান্সার হবে না। এটা দেখো 7 আর 1 8, 8 6 14, 14 4 18। এটা কত হচ্ছে? 18। 18 কি 3 দ্বারা ভাগ করা যায়? স্যার যায়, 3 6 18। তাহলে এটা অ্যান্সার হতে পারে। আমরা 4 নাম্বারটাও চেক করব, 7 আর 1 8 6 14, 14 2 16, এটা আসছে 16। 16 কি 3-এর মাল্টিপল? না, তার মানে এটাও অ্যান্সার কিন্তু হবে না। আমরা ডাইরেক্ট বলতে পারি এটা অ্যান্সার হবে, ডাইরেক্ট এটা অ্যান্সার হবে। আর যাদের ডাউট আছে তারা এখান থেকে কাটাকুটি করে দেখে নিতে পারো। এখান থেকে ডাইরেক্ট কাটাকুটি করলে এটাই বেরোবে, 176,400। তো আমরা এত কিছু করবো না, ডাইরেক্ট আমি দেখতে পাচ্ছি 21টা হচ্ছে 3-এর মাল্টিপল। তো 3-এর মাল্টিপল যদি হয়, এখানে 3-এরই মাল্টিপল অ্যান্সার থাকবে। এটাই হচ্ছে ট্রিক্স, এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এটা ভাববেন না স্যার বুজুং বাজুং করে বুঝি না, প্রত্যেকটা কোশ্চেনে এই মেথড কাজে লাগবে, যেখানে তোমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না। আমার একটা মাল্টিপলের উপরে না পুরো একটা ভিডিও আছে, যে 3 দ্বারা কোনটা মাল্টিপল, 7 দ্বারা কোনটা মাল্টিপল কী করে বুঝবো, 2 দ্বারা, 8 দ্বারা, 10 দ্বারা। তো এই ভিডিওটা একবার দেখো, তাহলে মাল্টিপলের ব্যাপারটা বুঝতে পেরে যাবে, বা যারা জানো তাদের জন্য তো কোনো প্রবলেম নেই। বোঝা গেল? তো এই মেথড কিন্তু এখানে কাজে লাগাবে, সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অঞ্জু যদি হিন্দিতে 80-র মধ্যে 68 নাম্বার পায়, গণিতে 60-এর মধ্যে 46 পায়, বিজ্ঞানে 90-এর মধ্যে 74 পায়, ইংরেজিতে 45-এর মধ্যে 35 পায়, তাহলে অঞ্জু কোন বিষয়ে সর্বোচ্চ শতাংশ নাম্বার পেয়েছে? দেখো অঞ্জু, আমি প্রথমে নাম্বারগুলো লিখে নেব। 80-র মধ্যে 68, হিন্দি বাংলা কিছু লিখছি না, আমি মাথায় লিখে রাখলাম। চলো হিন্দি। ম্যাথ, গণিতে পেয়েছে 60-এর মধ্যে 46, আর সায়েন্সে 90-এর মধ্যে 74, আর ইংলিশে পেয়েছে 45-এর মধ্যে 35। ঠিক আছে, কোনো ব্যাপার না। বলছে অঞ্জু কোন বিষয়ে সর্বোচ্চ শতাংশ নাম্বার পেয়েছে, কোন বিষয়ে পেয়েছে? দেখো আমরা ছোট থেকে বড় সাজানো শিখেছি, অধক্রম মূধক্রম, তো সেইটারই শর্ট প্রসেস এখানে কাজে লাগাবো। আমাদের যদি হরগুলো, আমরা জানি যে হর যদি সমান থাকে তাহলে লব দেখে আমরা বিচার করতে পারি যে কোনটা ছোট কোনটা বড়, তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার করতে পারতাম। কিন্তু এখানে তো হরগুলো সমান নেই, হরগুলো সমান না থাকার জন্য আমাকে হরগুলো সমান করতে হবে। এবার হরগুলো কার ক্ষেত্রে সমান করা ইজি, এটা আমাদের দেখতে হবে। যেমন আমি যদি এই দুটোকে ধরি, তাহলে আমি দেখতে পাচ্ছি এদের হরগুলো সমান করা ইজি। স্যার কী করে বুঝলেন? এইভাবে আন্দাজে বললে তো হবে না। দেখো আমি যদি এই দুটোকে ধরি, মানে 74, 90, আর 35, 35 আর 45। কেন ইজি? কারণ আমার এই হরে দেখো এখানে 90 আছে, এখানে 45 আছে। আমি যদি ডাইরেক্ট এখানে 2 গুণ করে দিই, তাহলে দেখো এটাও 90, এটাও 90, ঠিক কি না? তাহলে আমার হর সমান হলো। তো এখানে 2 গুণ করা মানে এখানেও 2 গুণ করতে হবে। তাহলে এখন সংখ্যাটা কত হয়ে গেছে? 70 হয়ে গেছে। আর এখানে কত হয়ে গেছে? 45 2 90। এবার যেহেতু আমার হরটা সমান আছে, এই লব দেখে বিচার করতে পারছি কে ছোট কে বড়। স্যার এখানে তো 74টা বড়, তার মানে এ তো ছোট। এখানে সর্বোচ্চ শতাংশ নাম্বার চেয়েছে, মানে বেশিটা চায়। ছোটোগুলোকে ছেটে আমি বাদ দিয়ে দেবো, বেশিটাকে রাখবো। তাহলে আমার প্রথমে কিন্তু ইংলিশটা বাদ চলে গেল, কারণ ইংলিশের থেকে আমি দেখতে পাচ্ছি সায়েন্সের নাম্বার বেশি, এখানে সায়েন্সটা জিতে গেছে। চলো বাদ দাও, এটাকে সাইড করে দিলাম। এবার আমি দেখব যে কোনটা ইজি এই দুটোর মধ্যে হরটা সমান করা। হ্যাঁ, এই দুটোর মধ্যেও কিন্তু হরটা সমান করা ইজি। কেন? দেখো একটু গলায় প্রবলেম আছে বলে কথা বলতে প্রবলেম হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। 46/60। দেখো আমি যদি এখানে 3 গুণ করি, এখানে যদি 3 গুণ করি, আর এখানে যদি 4 গুণ করি, দেখো 240 চলে আসবে। এখানেও 240, এখানেও 240। কী করে বুঝলাম? না সিম্পল,
8 আর 6 লসাগু করলেও আমরা দেখতে পাবো 8 আর 6 লসাগু করলেও 24 আসবে, সেই অনুযায়ী আমরা বিচার করতে পারি। তো এখানে 3 গুণ করা মানে এখানে 3 গুণ করেছি মানে এখানেও 3 গুণ, এখানে 4 গুণ করেছি মানে এখানেও 4 গুণ, তাহলে এটা কত এলো 68 3-এ কত এলো বলো, 3 8 24 4 হাত থেকে 2 3 4 18 19 20, ঠিক আছে। আর এটা কত হলো 4 6 24 4 থেকে 4 4 16 17 18। এছাড়া দেখেও একটা জিনিস বোঝা যাচ্ছিল কি না 68-র সঙ্গে 3 গুণ করলে সংখ্যাটা বড় হয়, আর 46 সঙ্গে 4 গুণ করলে সংখ্যাটা ছোট হয়। 68 ইন্টু 3টা অনেক বড় সংখ্যা, তো আমরা গুণ না করলেও চলবে। এখানে যদি গুণ না করতাম তাও চলতো, কি বলতে পারতাম ডাইরেক্ট যে এটা ছোট, এটাকে সাইড করে দাও, এটা চলবে না, এটা হেরে গেছে। তাহলে লড়াই কাদের মধ্যে লাগবে, এর মধ্যে আর এর মধ্যে, যে জিতবে সেই সর্বোচ্চ শতাংশ নাম্বার, ঠিক আছে। তো এদের মধ্যে লড়াই লাগাও, চলো 68/80 এখানে করি, হ্যাঁ 68/80 আর এখানে 74 90, এদের হরটাকে সমান করতে হবে। আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি 8 9 72, কারণ 8 9 তো কাটাকুটি যায় না, 8 9 72 মানে লাস্টে আমাকে 720 আসতে হবে। কত আসতে হবে 720, আরে বোঝা গেল 8 আর 9 যদি লসাগু করি 72 হয় তো, আর লাস্টে শূন্য আছে মানে 720 আসতেই হবে। 720 আসতে গেলে এখানে 9 গুণ করতে হচ্ছে, এখানে 8 গুণ করতে হচ্ছে, এখানে 9 গুণ মানে এখানেও 9 গুণ, এখানে 8 গুণ মানে এখানেও 8 গুণ। এবার তোমরা চোখে দেখে বলো যে কে বেশি হতে পারে। আমরা চোখে দেখে বুঝতে পারছি এ বড় হতে পারে, চলো গুণ করে দেখে নাও। 9 8 72 2 হাত থেকে 7 6 9 54 7 61, আর এখানে তো 720 আছেই, আর 74 8 কত হবে 592, আর এখানে তো 720 আছেই। তো হর যেহেতু সমান আমি লব দেখে বিচার করতে পারি এ বড়। আর এ কে, এ হচ্ছে হিন্দি, এ কে জিতে গেল, তাহলে হিন্দি জিতে গেল, হিন্দিতে সর্বোচ্চ নাম্বার সে পেয়েছে। এটা বোঝানোর জন্য এতটা টাইম লাগছে, আমি বারবার বলছি এখানে ফোকাস করবে না যে স্যার এত টাইম লেগে যাচ্ছে পরীক্ষার সময়, না টাইম লাগবে না, প্র্যাকটিসটা এইভাবেই তোমরা করবে, ঠিক আছে। এর থেকে শর্ট মেথড কিন্তু হবে না চট করে, আর করলেও ওই টুকটাক ওই যে ফর্মুলা লাগিয়ে দাও, পরীক্ষার সময় ফর্মুলা মনে থাকে না, কনসেপ্ট অনুযায়ী তোমাদের করতে হবে। তো এখানে কে জয়লাভ করলো, হিন্দি জয়লাভ করলো, মানে হিন্দিতে সর্বোচ্চ শতাংশ নাম্বার পেয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা একটা ছোট্ট ম্যাথ কিন্তু অনেক কোশ্চেন অনেকে ভুল করে। একটি পরীক্ষায় পাস করার জন্য প্রাপ্ত নম্বরের শতাংশ 42% হতে হবে। দেখো 42% নাম্বার পেলে ভাই তুমি তবেই পাস, না হলে কিন্তু পাস নয়। সর্বোচ্চ মার্কস 450, আচ্ছা সর্বোচ্চ মার্কস বলে দিচ্ছে 450, তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে কত নাম্বার পেতে হবে বলো কি হবে। পার্সেন্টেজটাকে প্রথমে ভাঙতে হবে, তার আগে বলেছে সর্বোচ্চ মার্কস 450, তাহলে আমি বলতে পারি ডাইরেক্ট ওই 100% ছেড়ে দাও 450, এখানে বলছে উত্তীর্ণ হতে গেলে কত নাম্বার পেতে হবে, স্যার তা জানি না, তবে 42% পেতে হবে এইটুকু জানি। তো 42% মানে নাম্বার কত সেটাই তো বার করতে বলেছে, বলছে উত্তীর্ণ হতে গেলে কত নাম্বার পেতে হবে, একদিকে বলছে প্রাপ্ত নম্বরের শতাংশ 42% হতে হবে, তাহলে 42%টা নাম্বারে কত সেটাই তোমার অ্যান্সার। তাহলে 450-এর মধ্যে 42%, পার্সেন্ট হাঁটাতে গেলে নিচে 100 করে দেবো। চলো কাটাকুটি করে নাও, 5 2 10, 5 9 45, 2 21 42, 9 1 9, 9 2 18, 189 হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাকে নিয়ে সময় নষ্ট নয়, 189 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আজকের হোমওয়ার্কটা যে আগের দিন দিয়েছিলাম সেটা শেষ হলো, এবার আজকের ম্যাথ স্টার্ট করছি দেখো। আচ্ছা আজকে ম্যাথ স্টার্ট করার আগে জাস্ট একটা মিনিট তোমাদের একটু বলে দিই, এই যে এখানে লেখা আছে না টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কোর্সের জন্য বা বিগত বছরের পিডিএফের জন্য। টেকনিক্যাল কোর্সের মানে কথা হচ্ছে যে এলপি, অনেকে মেসেজ করছে টেকনিক্যালটা কি, এলপি টেকনিশিয়ানের জন্য যারা ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ওয়্যারম্যান এসব পড়েছো না, আইটিআই যারা করেছো তাদের জন্য কোর্স অ্যাভেলেবেল আছে, এবং খুবই মানে অফারের মধ্যে আর কি, খুব কম টাকার মধ্যে। অ্যাপ্লিকেশন দেখো আমাদের ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে ইনস্টল করে তোমরা দেখতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বার দেখো দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে তোমরা জানতে পারো বা কল করেও জানতে পারো। টেকনিক্যালের মানে হচ্ছে এটা, ঠিক আছে। আর নন টেকনিক্যাল মানে হচ্ছে রিজনিং, ম্যাথ, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এভরিথিং পুরোটার জন্য কোর্স অ্যাভেলেবেল আছে। আর পিডিএফ বা বুক মানে এই যা ম্যাথ করছো বা এর বাইরেও যে প্রিভিয়াস ইয়ারে 2016 সাল থেকে যা কিছু কোশ্চেন আছে একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে সম্পূর্ণ বাংলা ভাষায়। কী কী আছে না ম্যাথ আছে, আরিথমেটিক অ্যাডভান্স দুটোই আছে, সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, আর সায়েন্স জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি। তো এগুলো তোমরা কিন্তু বাই করতে পারো, অ্যাজ আ প্রিন্টও নিতে পারো বা অ্যাজ আ পিডিএফ নিয়ে নিজেও প্রিন্ট করে নিতে পারো, ঠিক আছে। চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, দুর্বা একটা পরীক্ষাতে 70% নাম্বার পেয়েছে, তিনি অন্য একটি পরীক্ষায় 25 নম্বরের মধ্যে 20 নাম্বার পেয়েছিলেন। যদি তার মোট স্কোর 78% হয় তাহলে প্রথম পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত ছিল বলো। পজ করো, নিজেরা করা ট্রাই করো আগে।
দেখো একটা দারুণ মেথড তোমাদের আমি শিখিয়ে দিই। ধ্রুব একটা পরীক্ষায় 70% নাম্বার পেয়েছে, ঠিক আছে স্যার। তিনি অন্য একটা পরীক্ষায় 25 নম্বরের মধ্যে 20 নাম্বার পেয়েছে, এখানে পার্সেন্ট আছে, এখানে পার্সেন্ট আছে, তো এখানেও পার্সেন্ট অনুযায়ী বার করো না, যে স্যার 25-এর মধ্যে ও 20 পেয়েছে, পার্সেন্ট করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। নিট অ্যান্ড ক্লিনভাবে দেখে যাও, 25 4 100, তার মানে 80%। তাহলে একটা পরীক্ষায় 70 পেয়েছে, অপর একটা পরীক্ষায় 80% পেয়েছে, মোট স্কোর 78%। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত? অ্যালিগেশন মেথড লাগিয়ে দাও। অ্যালিগেশন মেথড কি? কিছুই নয়, 78%, এটা থাকবে মাঝে। কেন মাঝে থাকবে? তার মোট স্কোর বলেছে এটা, তার মোট স্কোর বলেছে 78%। একটা পরীক্ষায় পেয়েছে 70%, এটাকে এখানে রাখো। একটা পরীক্ষায় পেয়েছে এই যে 80% বলে দিয়েছে, করে নিয়েছি, বার করে নিয়েছি আমরা, তো 80%টা এখানে রাখো। ছোট থেকে বড় বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, কত আসবে? 8 আসবে। এটা থেকে এটা বিয়োগ করো, কত আসবে? না 2 আসবে। তো এটা রেশিও কত হলো? 2:8, মানে আমার এটা 1:4 লিখতে পারি স্যার, কোনো অসুবিধা নেই। এবার এদিকে লক্ষ্য করো ভালো করে, দেখো এখানে 1:4 রেশিও বেরিয়েছে। এই 4টা কি? এই 4টা কি? আমি যদি বলি এই 4টা হচ্ছে 25 নাম্বার। স্যার কেন বলছেন? দেখো এখানে কি বলছে, 25 নম্বরের মধ্যে 20 নাম্বার পেয়েছিল। এখানে কেন 4 মানে 25 লিখতে পারি? কারণ এই যে 80% যে নাম্বারটা, 80% যে বের করেছি, এটা কার থেকে বার করেছি? নাম্বার কত ছিল? নাম্বার ছিল 25, নাম্বার ছিল 25, 25 মার্কস ছিল, এটা 25 মার্কস ছিল। আর এটাই হচ্ছে এটা, এটাই হচ্ছে এটা। তার মানে আমি এখানে বলতে পারি যে 4 রেশিও মানে হচ্ছে 25। আর আমাকে কি জানতে চেয়েছে? যে পরীক্ষায় সর্বোচ্চ কত নাম্বার ছিল। কোন পরীক্ষায় বলেছে? না প্রথম পরীক্ষায় বলেছে। এই জায়গাটা লক্ষ্য রাখবে, প্রথম পরীক্ষা। যদি বলতো যে দ্বিতীয় পরীক্ষায় সর্বোচ্চ কত নাম্বার ছিল, ব্যাপার আলাদা ছিল। এখানে বলছে প্রথম পরীক্ষায় সর্বোচ্চ কত নাম্বার ছিল। তো প্রথম পরীক্ষার রেশিও কত আছে আমার? 1 রেশিও। তাহলে আমার 1 রেশিওর মান জানতে চেয়েছে। 25/4 6.25 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এর থেকে ইজি মেথড আমার মনে হয় যে আর কিছু হতে পারে না। 6.25 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে দুটো পরীক্ষা আছে, প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা। এটা প্রথম পরীক্ষার পার্সেন্টেজ, এটা দ্বিতীয় পরীক্ষার পার্সেন্টেজ। আমরা অ্যালিগেশন মেথড লাগালাম, মোট স্কোর ছিল 78%, তো বিয়োগ করলাম, তো আমার রেশিও বেরোলো 1:4, এটা রেশিওটা বেরোলো। আমরা বুঝতে পারলাম যে 4 রেশিও, এই যে 4 রেশিও, এটা কার সঙ্গে ইকুয়াল হবে? 25 মার্কসের সাথে, কারণ এখানে 25 মার্কসের মধ্যেই এক্সাম ছিল, দ্বিতীয় পরীক্ষাটা। ঠিক আছে, কিন্তু প্রথম পরীক্ষা দেখো, এখানে কিন্তু দ্বিতীয় পরীক্ষাটা বলে দিয়েছে 25 নাম্বারের মধ্যে 20 নাম্বার পেয়েছে, কিন্তু প্রথম পরীক্ষার কোনো নাম্বার বলেছে কি? প্রথম পরীক্ষার কোনো নাম্বার কিন্তু বলেনি। আর নাম্বার না বলার জন্য প্রথমটা বার করতে বলেছে, কত নাম্বার পরীক্ষা ছিল। তো 4 রেশিও মানে 25 মার্কস যদি হয়, এখানে 1 রেশিওর মানে, এটা তো আগের রেশিওটা, 1 রেশিওর মান আমরা বার করলাম 6.25। জাস্ট 10 সেকেন্ড, 8 থেকে 10 সেকেন্ডের কোশ্চেন, এর থেকে বেশি লাগবে না এটা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে একজন প্রার্থী 20% নাম্বার পেয়েছে এবং 35 নম্বরে ফেল করেছে। অন্যদিকে অন্য প্রার্থী 50 নাম্বার পেয়েছে, যা পাস করা মার্কের চেয়ে 32 বেশি। পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত? দেখো একটা কথা বলো, ধরো দেখো সর্বোচ্চ নাম্বার আর পরীক্ষায় পাস করা নাম্বার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ধরো 30 পেলে পাস, ঠিক আছে, 30 পেলে পাস, তুমি পেয়েছো 25, তাহলে তোমার কত নাম্বার দরকার ছিল? আর না স্যার, আর যদি 5 নাম্বার পেতাম তাহলে আমার পাসিং মার্কস উঠে যেত। এটা কিন্তু সর্বোচ্চ নাম্বার নয় পরীক্ষার, পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কিন্তু বার করতে দিয়েছে, এটা সর্বোচ্চ নাম্বার নয়, এটা পাসিং নাম্বার, বোঝা গেল? আবার ধরো তুমি পরীক্ষাতে 30 পেলে পাস, তুমি 40 পেয়েছো, তাহলে তুমি কত এক্সট্রা পেয়েছো? না স্যার, এখান থেকে 30 বিয়োগ করে দিলেই 10 পাবো, এই 10 আমি এক্সট্রা পেয়েছি, আমি 10 পেয়েছি এক্সট্রা। 30 পেলে পাস, আমি 40 পেয়ে গেছি, মানে 10 এক্সট্রা পেয়েছি। মানে এখানে করতে হলো কি? বিয়োগ, যখন আমি এক্সট্রা পেয়েছি। আর যখন আমি কম পেয়েছি, এখানে করতে হলো যোগ। ঠিক আছে, এই মেথডটা আমি কাজে লাগাবো। 20% নাম্বার পেয়েছে, 35 নাম্বারে ফেল করেছে, তাহলে আমি 20% পেয়েছি, আর যদি 35টা নাম্বার পেয়ে যেতাম তাহলে কিন্তু আমি ফেল করতাম না, পাস করে যেতাম। অন্যদিকে অন্য প্রার্থী বলছে 50 নাম্বার পেয়েছে, কত নাম্বার পেয়েছে? 50% নাম্বার পেয়েছে, যা পাস করা মার্কের চেয়ে 32 বেশি। আমি কি বললাম? যখন বেশি পেয়ে যাবে তখন সেই নাম্বারটাকে যদি আমি বিয়োগ করে দিই, ধর আমি 10 বেশি পেয়ে গেছি, 30-এ পাস, আমি 40 পেয়েছি, আমি বললাম যে 10 বেশি পেয়েছি, তাহলে 10টা বিয়োগ করে দাও, তাহলে এটা আমার পাসিং মার্কস। এটা কি? আমার পাসিং মার্কস। তো এখান থেকে আমি যদি এই 32টাকে বিয়োগ করে দিই, তাহলে কি হয়ে যাবে? পাসিং মার্কস বেরিয়ে যাবে। এটাও পাস করার নাম্বার, এটাও পাস করার নাম্বার, তাহলে আমি দুটোকে ইকুয়াল করতে পারি।
আরে বোঝা গেল, 20%-এর সঙ্গে যদি 35 নাম্বার আর যোগ করে দিত তাহলে আমার পাসিং মার্কসটা বেরিয়ে যেত। আর যদি 50% পেয়েছি মানে বেশি পেয়ে গেছি, কত বেশি পেয়েছি 32, তো যখন 32টাকে আমি বিয়োগ করে দেবো তখন আমার কি পেয়ে যাবে, পাসিং মার্কস, পাস করার নাম্বার। তো দুটোই আমার পাস করার নাম্বার, তো দুটোকে আমি ইকুয়াল লিখতেই পারি। তো পার্সেন্টেজগুলোকে একদিকে নিয়ে এসো আর এমনি মার্কসগুলোকে একদিকে নিয়ে যাও। এটা আসছে কত, -30%, আর এটা আসছে কত, -67। তো কেটে দাও। আমার কত মার্কস চাই, পরীক্ষার সর্বোচ্চ নাম্বার। পরীক্ষার সর্বোচ্চ নাম্বার সবসময় কত, 100%। তো আমি 100%-এর মার্কস বার করব। 30% সমান 67 হলে 100% সমান কত হবে না, 67/30 × 100। তাহলে আমার কত বেরোচ্ছে, এই 0 কেটে দাও, এই 0 কেটে দাও, তাহলে 670/3, এটাই হয়ে যাবে এখানে রাইট আনসার। বোঝা গেল, এইটা হয়ে যাবে এখানে রাইট আনসার। তো এইগুলো যেগুলো আমি বিয়োগ করছি এগুলো কিন্তু মুখে মুখে হবে, পরীক্ষাতে কোনোটাই খাতা পেন লাগবে না, ডাইরেক্ট 50 থেকে 20 বিয়োগ করলে এটা ক্লাস 3 ছিল বলে দেবে 30 হবে, তো সেই 30 লিখে দেবে। আর এখানে 35 থেকে 32 যদি যোগ হয়, মানে দুটো যেহেতু মাইনাস সাইন আছে, সেম সাইন আছে, 67 হবে। তো এগুলো মুখে হবে। বোঝা গেল, ইজি প্রসেস, এটা অন্য কোনো প্রসেসে করবে না, এই প্রসেসে করবে, খুব রানিং কোশ্চেনটা অ্যান্সার বেরিয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2018 সালে একটি উপনিবেশের জনসংখ্যা 54,000 হয়েছে, যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে। 2 বছর আগে উপনিবেশের জনসংখ্যা কত ছিল? 2 বছর আগের ঘটনা চেয়েছে। দেখো 5% মানে কত, আগে তোমরা নিজেরা ট্রাই করো। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু করানো হয়েছে, তা নিজেরা ট্রাই করো, তারপর আমার সাথে মেলাও। 5% মানে আমরা জানি যে 1/20, 5/100 হয় 1/20, মানে 20 ছিল, বেড়েছে, বৃদ্ধি পেয়েছে বলেছে, তাহলে একটা যোগ হবে ওপরে, 20 থেকে 21 হয়েছে। আগে ছিল 20, এখন হয়েছে 21। ক বছর হয়েছে? 2 বছর। 2 বছরের কথা বলেছে, তো তুমি ডাইরেক্ট এখানে স্কোয়ার করে দিতে পারো, ডাইরেক্ট স্কোয়ার করে দিতে পারো। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কী করবে, এটা দুবার লিখবে। প্রতি বছর 5% হারে বাড়ছে আর 2 বছরের কথা বলেছে, তো এটা দুবার লিখবে। একই ব্যাপার, স্কোয়ারও করে দিতে পারো আর দুবারও লিখতে পারো। 400 আর এটা হবে 441, ঠিক আছে। তো এটা কি, এটা আগের কেস, 5 বছর, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে, আর একটি উপনিবেশের জনসংখ্যা 54,000 বলেছে। দেখো সর্বপ্রথম বলে আমাকে বার কি করতে বলেছে, কি বের করতে বলেছে সেটা লক্ষ্য রাখতে হবে। না 2 বছর আগে উপনিবেশের জনসংখ্যা, তার মানে আমাকে বার করতে হবে এই 400-র ভ্যালুটা, 400 রেশিওর ভ্যালুটা বার করতে হবে, কারণ এটার ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে। এখন উপনিবেশের জনসংখ্যা কত, 54,000, তাহলে এটা মানে 441 রেশিও মানেই 54,000 বলে দিয়েছে। আমাকে বার করতে হবে কি, 441-এর রেশিও, 400 রেশিওর ভ্যালুটা, কারণ এখানে বলেছে উপনিবেশের আগে জনসংখ্যা কত ছিল। তো 400 রেশিওর ভ্যালু কত হবে, 54,000 × 400/441। অপশানের দিকে তাকিয়ে দেখো, সবই 4 দিয়ে শুরু, তো এখানে কিন্তু তোমাকে বার করতে হবে, একটু কাটাকুটি তোমাকে করতে হবে, এখানে কোনো উপায় নেই আর। এখানে সিম্পল কী দিয়ে কাটো, 9 দিয়ে কাটবো, কারণ আমি দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যাগুলো যোগফল সেটা 9 দ্বারা বিভাজ্য, এবং এই 5 আর 4 9 যোগফল 9 দ্বারা বিভাজ্য, মানে 9 দিয়ে যাবে। এটা 9 4 36, 9 9 81, আর এটা 9 6 54, 6,000। তার মানে আমার কি বেরোলো এখান থেকে, 6,000 × 4, 4 6 24, কটা শূন্য, 3টে 2টো 5টা, 3টে 4টে 5টা, 49। তো আমি 49 দিয়ে একবার জাস্ট ভাগ করব, বেশি করতে হবে না তোমাদের ভাগ, 2 4 2 3 4 5, জাস্ট ভাগ করো একটু। 4 দিয়ে যদি কাটো তাহলে 196 হবে, 4 4 0। এখানে যদি জাস্ট দেখো, এখানে 10 দিয়ে যদি করি তাহলে আমার 490 হয়ে যাচ্ছে, কিন্তু 8 দিয়ে কিন্তু যাবেই যাবে, 8 দিয়ে যাবে, মানে 392 হচ্ছে। আমাদের আর কিন্তু ভাগ করতে হবে না, 4 আর 8 বেরিয়ে গেছে। এবার দেখো 4 আর 8 কিসে আছে, একটা অপশানেই আছে, এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। পুরোটা করার প্রয়োজন নেই, ঠিক আছে, কারণ আমি কি দেখতে পাচ্ছি 49 10 490, তাহলে 8 দিয়ে যদি যায় 8 9 72, হাত থেকে 7, 4 8 32, 7 39, এইগুলো কিন্তু ক্যালকুলেশনগুলো তোমাদের মুখোমুখি করতে হবে। তার জন্য আগের দিন বলেছিলাম যে নামতা কিন্তু 1 থেকে 19 পর্যন্ত মুখস্থ চাই, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার চাই, আর 1 থেকে 20 পর্যন্ত কিউব চাই, এগুলো কিন্তু হাতে নিয়ে চলতে হবে, ঠিক আছে। তো এটার ক্যান্সার কী হয়ে গেল, 48980। তো এখানে তোমরা ডাইরেক্ট স্কোয়ারও করে দিতে পারতে, বা অথবা দুবার করে, যতবার বলবে দুবারের জায়গায় 3বারও হতে পারে। যদি বলে 3 বছরে তা তুমি 3বার লিখতে পারো, বা ডাইরেক্ট কিউব করে দিতে পারো, তাহলেও বেরিয়ে যাবে তোমাদের, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। যেটা না বুঝতে পারবে কমেন্ট বক্সে অবশ্যই বলবে, সেটা নেক্সট দিন কিন্তু আলোচনা করা হবে, নেক্সট যে ক্লাস থাকবে তাতে আলোচনা করা হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো।
দেখো এখানে যে কোশ্চেনটা দিয়েছে বলছে একজন ছাত্র সম্ভবত সর্বোচ্চ নাম্বার থেকে কম নম্বর পেয়েছে, সর্বোচ্চ নম্বর থেকে কম নম্বর পেয়েছে, ঠিক আছে। এই মার্ক ছিল শতকরা হিসাবে 75%। কত পার্সেন্ট মার্ক ছিল? 75%। যদি পরীক্ষায় 1 নম্বরের আরও একটি প্রশ্ন যোগ করা হয় তবে তার প্রাপ্ত নম্বরের শতাংশ হবে 76%। পরীক্ষার প্রাথমিক সর্বোচ্চ নাম্বার কত ছিল? দেখো এই কোশ্চেনটা ভালো প্রশ্ন একটা, কিন্তু একটা লাইন এখানে মিসিং আছে, প্রথমে বললে বুঝতে পারবে না, আমি পরবর্তীকালে বলছি। দেখো সর্বোচ্চ নাম্বার, আমি এখানে সর্বোচ্চ নাম্বার কত ধরে নেবো না এক্স ধরে নেবো। এখানে আবার ভাবো না যে স্যার এক্স ওয়াই ধরে কেন করাচ্ছে, স্যার তো বলছে যে জিনিসটা যেটা ধরে ইজি হবে বা যেটা ধরে তোমরা বুঝতে পারবে শর্টকাট মেথডে আমাদের দাঁড়াবে, আমাদের সেটা করতে হবে এবং সেটা মানতে হবে, কারণ ওই প্রসেসটাতে এই যে এক্স ধরে করাচ্ছি এটাই তোমাদের ইজি হবে, তোমাদের সমস্ত প্রসেসই জেনে রাখতে হবে। সর্বোচ্চ নাম্বার আমি ধরলাম এক্স, ঠিক আছে। বলছে এই মার্ক ছিল শতকরা হিসাবে 75। যদি পরীক্ষায় 1 নম্বরে একটা প্রশ্ন যোগ করে প্রাপ্ত নাম্বার, একটা সর্বোচ্চ নাম্বার একটা প্রাপ্ত নাম্বার, চলো প্রাপ্ত নাম্বার, যেটা প্রাপ্ত নাম্বার আমি মানলাম প্রাপ্ত নাম্বার পেয়েছে ওয়াই। এবার 75%-এর কথা বলেছে, তো 75% মানে কত? 75% মানে 3/4। আবার বলো না 75% স্যার 3/4 এলো কী করে? আরে 75/100, 75/100 কাট পার্সেন্টের টোটালে বলেছে 100 হয়, তো 25 3 75, 25 4 100, তো 3/4ই হচ্ছে, তাই না? 3/4ই হচ্ছে। তো আমি এখানে বলতে পারি যে 4-এর মধ্যে 3 পেয়েছে। কত? 4-এর মধ্যে 3। এখানে বলছি না এই মার্ক ছিল শতকরা হিসাবে 75%, মানে 4-এর মধ্যে 3 পেয়েছে, মানে মোট যে মার্কসটা সেটা হচ্ছে এটা, আর যেটা পেয়েছে প্রাপ্ত যেটা সেটা হচ্ছে এটা। আমি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে উপরেরটা হচ্ছে প্রাপ্ত, এটা হচ্ছে প্রাপ্ত, তার মানে আমি এখানে বলতে পারি যে এটা হচ্ছে 3p। চলো আমি এখানে না হয় বুঝতে পারছো না, বাদ দাও, এখানে আমাকে বোঝার দরকার নেই, আমি আরেকটা স্টেপ করি তাহলে বুঝতে পারবে। আমি যদি এখানে লিখি যে y/x, কেন y/x করলাম? কারণ উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার প্রাপ্ত নাম্বার, আর এখানে প্রাপ্ত নাম্বার কি বলেছে? y, তার জন্য আমি ওয়াইটাকে ওপরে লিখছি, ওয়াইটাকে ওপরে। আর নিচে কি আছে? সর্বোচ্চ নাম্বার। 4 অবশ্যই বড়, সর্বোচ্চ নাম্বার হবে, তো সর্বোচ্চ নাম্বার কি আছে? x, তো আমি সেই জন্য এক্সটাকে নিচে লিখেছি, মানে এটা 4। তো এটা এইভাবে লেখা যায় না, এটা যদি আমি একটা সংখ্যা হিসেবে ম্যাথে করতে চাই তখন এটা আমাকে কী করতে হবে? 3p 4p। কী করব? 3p 4p। তার মানে আমি বলতে পারি x মানে হচ্ছে 4p আর y মানে হচ্ছে 3p। x মানে 4p, y মানে হচ্ছে 3p। বলো এইটুকু ক্লিয়ার? আবার বলছি, এখানে সর্বোচ্চ নাম্বার আমি এক্স ধরেছি, প্রাপ্ত নাম্বার আমি ওয়াই ধরেছি। 75%-এর ঘটনা বলেছে, তাই 75% মানে হচ্ছে 3/4। নিচের নাম্বারটা হচ্ছে সর্বোচ্চ নাম্বার, সংখ্যাটা বেশি আছে, আর উপরের নাম্বারটা হচ্ছে প্রাপ্ত নাম্বার, সংখ্যাটা কম আছে। আমি এটা রিপিট করবো না, আমি একবারে বলে দিচ্ছি। তো যেটা প্রাপ্ত নাম্বার আছে, প্রাপ্ত নাম্বার এটা 3p ধরে নিলাম, তো এটাই তো আমার প্রাপ্ত নাম্বার, ওয়াই সমান 3p। আর যেটা সর্বোচ্চ নাম্বার এক্স সমান 4p, কারণ এক্সের মানটা 4p আছে। ঠিক আছে, এতটা বোঝা গেছে? এবার দেখো বলছে আরও একটা নম্বরের প্রশ্ন যোগ করা হয়েছে, তো সর্বোচ্চ নাম্বার আমার 4p ছিল, এখন কিন্তু আর 4p নেই, কি হয়ে গেছে? 4p + 1 হয়ে গেছে। কী হয়ে গেছে? 4p + 1, কারণ সর্বোচ্চ নাম্বারের সঙ্গে 1 নাম্বার আরও যোগ করা হয়েছে। এখানে আরেকটা লাইন যোগ হতো যে সে একটা যে নাম্বার যোগ হয়েছে সেটা কিন্তু সে সঠিক করেছে। যদি সে সঠিক করে তাহলে প্রাপ্ত নাম্বার 3p কি থাকবে? প্রাপ্ত নাম্বার হয়ে যাবে 3p + 1 হয়ে যাবে, ঠিক আছে? 3p + 1 হয়ে যাবে। যদি না দেয় তোমাদের বুঝে নিতে হবে যে প্রাপ্ত নাম্বার যেটা আছে, যে একটা যে প্রশ্ন পরে যোগ করা হলো সেই নাম্বার কিন্তু সে সঠিক করেছে। এই লাইনটা এখানে বলে দেওয়া দরকার ছিল, কিন্তু বলেনি। কিন্তু তোমরা মানবে যে এখানে 1 নাম্বার এখানে যোগ হয়েছে, কারণ সে সেই নাম্বারটা সঠিক করেছে। তাহলে এখানেও 1 যোগ হলো কারণ 1 নাম্বারের প্রশ্নটা যোগ করেছে, আর এখানে 1 যোগ হলো কারণ সে সেই কোশ্চেনটা সঠিক করেছে। এই না কোশ্চেনটা এখানে এইটাই ভুল আছে, এইটুকুই ভুল আছে। এটা সমান কি লিখতে পারি? এই লাইনটা পড়ো, বলছে যখনই একটা প্রশ্ন যোগ করা হলো তার প্রাপ্ত নম্বরের শতাংশ হয়ে গেল 76%। কত হয়ে গেল? 76%। তাহলে আমি বলতে পারি এটাই 76/100। 76/100 আমি পার্সেন্টটা যদি তুলে দিই তাহলে 76/100 হচ্ছে, পার্সেন্ট উঠলে নিচে 100 হয়। ঠিক আছে, যখনই প্রশ্ন যোগ করা হলো, যখন এই সিচুয়েশনটা দাঁড়ালো তখন এটা 76/100 হয়ে গেল, কারণ 76% কোশ্চেনই বলে দিয়েছে। এবার কাটাকুটি করো, 4 19-এ 76, 4 25-এ 100। ওপরেরটা ওপরে যায়, নিচেরটা নিচে যায়, তার আমি বলতে পারি 3p + 1 = 19 আর 4p + 1 = 25। কী বলতে পারি? 3p + 1 = 19। এখান থেকে আমি p এর মানটাকে বার করে নিতে পারি। দেখো 3p সমান কত হচ্ছে? একটা ওদিকে চলে যাবে 18, p সমান 6।
বলবে স্যার আমি এটা কেন করলাম, আমি কি এটা ধরে করতে পারি না, এটা ইন্টু 25, সেই পি এর মান 6ই বেরোবে। করে দেখতে পারো 4p + 1 = 25, সেই এখান থেকেও পি এর মান কী বেরোবে, 6 বেরোবে। তো যে কোনো একটা করলেই হবে। এবার কোশ্চেন কি বলছিল, কোশ্চেন বলেছে যে পরীক্ষায় প্রাথমিক সর্বোচ্চ নাম্বার কত ছিল। তো প্রাথমিক সর্বোচ্চ নাম্বার কোনটা, এটাই তো প্রাথমিক সর্বোচ্চ নাম্বার কি 4p, আর এখানে পি এর মান কত বেরিয়েছে 6, তাহলে 4 × 6 কত হবে 24 ইজ দ্য রাইট আনসার। এটা হয়ে যাবে এখানে রাইট আনসার। বলো বোঝা গেল? তো পরীক্ষায় প্রাথমিক প্রাপ্ত নাম্বার যেটা সেটা হচ্ছে 24। সব থেকে ইজি প্রসেস। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে এই কোশ্চেনগুলো তোমাদের কাছে অনেক ইজি মনে হবে। যখন বুঝতে পারছো না তো একবার রিপিট করে দেখো, ঠিক আছে? একবার না বুঝতে পারলে দুবার রিপিট করে দেখো, তারপরেও বুঝতে না পারলে কমেন্ট করো, আমি নিশ্চয়ই আবার বুঝিয়ে দেবো। কিন্তু না বোঝার মতন কিছু নেই, একবার মন দিয়ে জিনিসটা শুনবে তাহলেই বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা এই জায়গাটা বোঝা গেছে তো যে সর্বোচ্চ নাম্বার কী করে বেরোলো, এক্সের মান এখানে 4p সর্বোচ্চ নাম্বার আগেই আমরা ধরে নিয়েছি, জাস্ট পি এর মানটা এখানে পুট করলাম, তাহলেই 4 × 6 = 24 হলো, আর কিছু নেই এর মধ্যে। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, ওখানে যে 24 যে অ্যান্সার বেরোলো এটা হচ্ছে তোমার প্রাথমিক সর্বোচ্চ নাম্বার, কিন্তু যদি প্রাপ্ত নাম্বার বলতো, প্রাপ্ত নাম্বার কত ছিল, y = 3p ছিল না, তো পি এর মান তো 6 ছিল, তখন কিন্তু 3 × 6 = 18 হয়ে যেত। তো কি বলেছে লক্ষ্য রাখবে, সর্বোচ্চ নাম্বার বলেছে না প্রাথমিক প্রাপ্ত নাম্বার বলেছে, সেই দিকে খেয়াল রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 60 জন ছাত্রের শ্রেণীতে 60% ছাত্র ছেলে আছে, যদি 25% মেয়ে সাইকেলে স্কুলে যায়, তাহলে সাইকেলে স্কুলে যায় না এমন মেয়ের সংখ্যা বার করো। দারুণ কোশ্চেন। দেখো আগে নিজেরা ট্রাই করো করার। দেখো 60 জন ছাত্র, টোটাল সংখ্যা কত 60 জন, এটা বলে দিয়েছে টোটাল সংখ্যা কত, ছাত্রছাত্রী মিলে এটা 60 জন, কিন্তু মোট ছাত্র সংখ্যা ছাত্রছাত্রী মিলে, ঠিক আছে? এর মধ্যে বলেছে 60% ছেলে, এর মধ্যে 60% ছেলে, তো পার্সেন্ট আর জনের মধ্যে কিন্তু পার্থক্য রাখবে। আবার ভাবো না যে এটা কেন, এটা ওটা 60 জন বলেছে ছাত্রছাত্রী মিলে, এটা 60% ছেলে বলেছে। আর তাহলে মেয়ে কতজন, এটা তো বয়েজ, এটা বয়েজ। আর মেয়ে কতজন, গার্লস কতজন, গার্লস কতজন, যা 60% যদি ছেলে হয়, 60% যদি ছেলে হয় তাহলে 40% মেয়ে হবে। সিম্পল হিসাব না, 60% যদি ছেলে হয় তাহলে 40% মেয়ে হবে। টোটাল 100% যদি আমি ধরি 60% ছেলে, তাহলে 40% মেয়ে হবে। এখানে দেখো কোনো জায়গাতে এখানে বলছে 25% মেয়ে স্কুলে যায়, মেয়ে যায় না স্কুলে সাইকেল নিয়ে, কতজনের ছাত্রের কোনো উল্লেখই নেই, মানে ছেলেদের কোনো উল্লেখই নেই। তো আমাকে এটা কিছু বার করতে হবে না, এটা একদম ধ্যান থেকে বার করে দাও, এটা আমাকে কিছু বার করতে হবে না, ঠিক আছে? এটা আমাকে বার করতে হবে না, যা কিছু করতে হবে সব এদেরকে নিয়ে করতে হবে। দেখো এবার গার্লস যে 40% বলেছে, ঠিক আছে, এবার 40% মানে কতজন মেয়ে, স্যার টোটাল স্টুডেন্ট তো 60 জন, 60 জনের 40%, আচ্ছা 40% মানে কত, আমি ডাইরেক্ট কিন্তু 24 জন যদি করি না, এখানে যদি আমি ডাইরেক্ট লিখি না 24 জন মেয়ে, তোমরা বুঝতে পারবে না। আমি আগের দিনই বলেছিলাম যে 40%, এই 40% মানে কত 2/5, কী করে হলো আবার জিজ্ঞাসা করবে, 40/100, 40/100 যদি হয় তাহলে 20 দুগুণে 40, 20 পাঁচে 100, মানে 2/5, মানে 40% মানে আমি 2/5 লিখতে পারি, তো আমি জাস্ট ওইটুকুই লিখবো, 40% মানে 2/5। তো আমি এখানে 2/5 দিয়ে যদি কাটাকুটি করি, 5 × 12 = 60, 12 দুগুণে 24, তাহলে আমি লিখতে পারি এখানে 24 জন মেয়ে। এটা কিন্তু মোট টোটাল 24 জন মেয়ে, এটা কিন্তু মোট ক্লাসে আছে 24 জন মেয়ে, বোঝা গেল? কিন্তু এগুলো কিন্তু তোমরা খাতায় করতে যাবে না, বারবার বলছি 60 জনের 40% মানে 4 × 6 = 24, পার্সেন্টেজের জন্য 2 শূন্য চলে গেল, মানে 24টা মেয়ে ডাইরেক্ট লিখবে। মোট ক্লাসে কতগুলো মেয়ে আছে, 24 জন মেয়ে, ঠিক আছে? এতদূর পর্যন্ত ঠিক আছে। এর মধ্যে বলছে 25% মেয়ে স্কুলে যায়, 25% মেয়ে স্কুলে যায়, কিসে করে স্কুলে যায়, সাইকেলে করে স্কুলে যায়, তাহলে 24 জনের 25% কত হয়, 24 জনের 25% সাইকেলে যায়, কিসে যায়, সাইকেলে যায়। 24 জনের মধ্যে 25%, এবার 25% মানে কত, 1/4। এবার জিজ্ঞাসা করবে কী করে এলো, 25% মানে কত, 25/100, 25/100, তাই তো 25/100 কাটাকুটি করলে কত হয়, 1/4 হয় না? তো আমি ডাইরেক্ট 1/4 লিখতে পারি, আমি আগের ফার্স্ট ক্লাসে সব পড়িয়ে দিয়েছিলাম এগুলো। 1/4 মানে 6 জন, এই 6 জন মেয়ে সাইকেলে করে স্কুলে যায়, তাহলে 24 জন টোটাল মেয়ে, আর সাইকেলে করে স্কুলে যায় 6 জন মেয়ে। এখানে চেয়েছে কি সাইকেলে স্কুলে যায় না এমন মেয়ের সংখ্যা, তাহলে 24টা যদি টোটাল মেয়ে হয়, 6 জন মেয়ে যদি সাইকেলে করে যায়, তাহলে যায় না কতজন, 18 জন মেয়ে। এইটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, বোঝা গেল? তো পার্সেন্টেজ বলেছে না সংখ্যা বলেছে, এটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আমি আবার বলছি, টোটাল 60 জন ছাত্রছাত্রী মিলে বয়েস যদি 60% হয়,
তাহলে গার্লস হবে 40%, বয়েজদের কোনো কিছু বলেনি, বাদ দিয়ে দাও। এই 60 জনের মধ্যে 40%, এর মানে হচ্ছে কতজন? টোটাল 24 জন মেয়ে, টোটাল 24 জন মেয়ে। এই টোটাল 24 জনের মধ্যে সাইকেলে যায় মাত্র 25%, মানে 6 জন সাইকেলে যায় না কতজন? 18 জন। যখন আমি করাবো ম্যাথগুলো ইজি মনে হবে, যখন কিন্তু পরীক্ষায় আসে তখন কিন্তু এই কোশ্চেনটা করতে তোমাদের অনেক সময় লাগিয়ে দাও, কারণ বুঝতে টাইম লেগে যায়। ঠিক আছে, যদি কম টাইমে বুঝতে চাও তাহলে কিন্তু প্র্যাকটিস করো তোমরা। আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি। এরপরে তোমাদের যে 5টা হোমওয়ার্ক আমি বাড়িতে দিই, সেই 5টা হোমওয়ার্ক দেখো। ফার্স্ট 1 নম্বর হোমওয়ার্ক হচ্ছে এটা, স্ক্রিনশট নিয়ে নাও, বা পিডিএফেও আমি দিয়ে দেবো, টেলিগ্রামে পেয়ে যাবে, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট দেখো, এটা হচ্ছে 2 নম্বর হোমওয়ার্ক, স্ক্রিনশট নাও। 3 নম্বর দেখো, এটা হচ্ছে 3 নম্বর হোমওয়ার্ক, স্ক্রিনশট নিয়ে নাও। 4 নম্বর দেখো, 4 নম্বর হোমওয়ার্ক। নেক্সট 5 নম্বর দেখো, এটা লাস্ট 5 নম্বর হোমওয়ার্ক। ঠিক আছে, যারা যারা হোমওয়ার্ক করে কমেন্টে অ্যান্সার দেবে, আমি বলেছি তোমাদের প্রত্যেকের নাম এবং অ্যান্সার আমি দেখাবো কমেন্ট বক্সে। ভুল হোক ঠিক হোক তোমরা দেওয়ার চেষ্টা করো, সঠিক তো আমি করেই দেবো, বুঝতে পারবে। ঠিক আছে, অন্তত এইটুকু বুঝতে পারবো, চেষ্টা করেছো। চলো, আর তোমাদের জানিয়ে রাখি যে 2016 সাল থেকে সমস্ত বিগত বছরের প্রশ্নোত্তর সম্পূর্ণ বাংলাতে, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ। তোমরা ম্যাথ বলো, ম্যাথ ছাড়াও তোমাদের সায়েন্স, ম্যাথ, জিকে টোটালটা অ্যাভেলেবেল আছে। জাস্ট এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কালেক্ট করতে পারো। ঠিক আছে, আর ইউথ কম্পিটিশন পড়তে পারো না হিন্দি ইংলিশে, তাদের জন্য এই জিনিসটা করা হয়েছে। এবং আরপিএফ এসআই কনস্টেবলের কমপ্লিট ব্যাচ অ্যাভেলেবেল। আরপিএফ এসআই কনস্টেবল বলো বা রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ, যেটা তোমাদের রেলওয়ে যত এক্সাম আছে পুরোটাই কভার করবে, পুরো নন টেকনিক্যাল পোর্শনটা তোমাদের কভার আপ করবে। এখন অফার প্রাইস এখনও পর্যন্ত আছে, তো তোমরা এখান থেকে ডাইরেক্ট বাই করতে পারো। বা এলপি টেকনিশিয়ানের জন্য নন টেকনিক্যাল ব্যাচ যদি কেউ নিতে চায়, অথবা এলপি টেকনিশিয়ান যারা পড়ছে, আইটিআই যারা করেছো, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, প্রত্যেকের জন্য কিন্তু ক্লাস অ্যাভেলেবেল আছে। এছাড়া জেনারেল সায়েন্স এবং রেলওয়ে ম্যাথ প্রত্যেকটা আলাদা আলাদা করেও তোমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ নিতে পারো। ঠিক আছে, এই ক্লাসগুলো পাওয়ার জন্য সিম্পল কী করবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লিকেশনে, সিম্পল ইনস্টল করবে, রেজিস্টারে ক্লিক করবে, নিজের মোবাইল নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, পুট করবে, এই পেজটা খুলে যাবে। এই পেজে গিয়ে পেড কোর্সে ক্লিক করবে, পেড কোর্সে ক্লিক করলে এই একটা পেজ খুলে যাবে, নিচে স্ক্রল করে করে দেখবে যে তোমাদের যেটা পছন্দ, যে কোর্সটা নিতে চাও সেটা ডাইরেক্ট বাই করতে পারো। আর তোমাদের আমি বলেছি ফার্স্ট দিন যে তোমরা শুধু 4টে কাজ করবে, সেটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। ঠিক আছে, তাহলে এই ব্যাচটা কন্টিনিউ চালু থাকবে এবং আমরা প্রত্যেকটা চ্যাপ্টার যেভাবে করাচ্ছি খুঁটিয়ে একদম বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ধরে ধরে করাবো। কিন্তু আমার মোটিভেশন যেটা, প্রত্যেকটা টিচারে আমার মনে হয় মোটিভেশন, তো এইগুলো যেন কমই না হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাও যে হোমওয়ার্ক দিয়েছি। যদি হোমওয়ার্ক না পারো তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে ক্লাস, সেই ব্যাপারেও তোমরা জানাতে পারো। ফ্রেন্ডদেরকে শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের জানিয়ে রাখি মানডে টু ফ্রাইডে এই ক্লাসটা কিন্তু চলে, যারা নতুন তাদের জেনে নাও, মানডে টু ফ্রাইডে ক্লাসটা চলে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য, এবং অ্যাপ্লিকেশনের লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেখো। যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, তোমার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, 9382265172, 9382265172 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করলেও তোমরা সমস্ত কিছু জানতে পারবে। ওকে, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে, বাই।